মেমারিতে স্ত্রীকে সরাতে দুর্ঘটনার ছক। এই প্রশ্নই জোরালো, কারণ শুক্রবার রাতে গাড়িতে করে বাড়ি ফিরছিলেন স্বামী স্ত্রী। সেই গাড়িটাই পুকুরে পড়ে বিপত্তি, জলে ডুবে প্রাণ যায় স্ত্রীর। তার পরিবারের দাবি এটা দুর্ঘটনা নয়, খুন। মেমারি থানায় অভিযোগের ভিত্তিতে গ্রেফতার স্বামী। পুকুরে পড়ে গিয়েছে গাড়ি, জলে ডুবে প্রাণ গিয়েছে স্ত্রীর, তবে বেঁচে গিয়েছেন স্বামী। দেখলে মনে হবে দুর্ঘটনা, কিন্তু মেয়ের বাড়ির পরিজনরা মানতে নারাজ। তাদের দাবি এটা দুর্ঘটনা নয়, খুন। এই নিয়ে পূর্ব বর্ধমানের মেমারিতে জোর শোরগোল। মেমারির বাসিন্দা আসমা তারা বিবি, বয়স 35। তার স্বামী শেখ মফিজুল ওরফে মুকুল, 15 বছরের বিয়ে। তাদের এক সন্তানও রয়েছে। শুক্রবার রাতে গাড়িতে করে বর্ধমানের দিক থেকে মেমারিতে ফিরছিলেন স্বামী স্ত্রী। পথে বিপত্তি। মেমারির ঘোষ এলাকায় রাস্তার পাশে পুকুরে নেমে যায় গাড়ি, ডুবে যান আসমা তারা। জল থেকে উঠে আসেন তার স্বামী মফিজুল। পরে ডুবুরি নামিয়ে উদ্ধার করা হয় আসমা তারাকে। ততক্ষণে সব শেষ। এটাকে দুর্ঘটনা বলে মানতে নারাজ মহিলার বাবার বাড়ির পরিজনরা। তাদের দাবি, সম্প্রতি বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন মফিজুল। এই নিয়ে মাঝে মধ্যেই স্বামী স্ত্রীর অশান্তি হতো। পথের কাঁটা সরাতেই খুন করা হয়েছে। এটা দুর্ঘটনা নাই, ও গলা টিপে মেরে পেড়িতে ফেলে দিয়েছে। আমার বোনটাকে এত অত্যাচার করতো, মারতো একটা মেয়ের জন্যে। ওকে নিয়ে গিয়ে রাস্তায় গাড়িতে মেরে সেই গাড়িটা জলে ফেলে দিয়েছে, আর ও ঝাঁপ দিয়ে দিয়েছে। দুর্ঘটনা নয়, সম্পূর্ণ নাটক, মানে একটা অ্যাক্সিডেন্টের নাটক করেছেন, যাতে আমি অ্যাক্সিডেন্ট করেছি বলে মানুষের কাছে বেঁচে যাবো। মেরে দিয়েছে একবার, অ্যাটেম্প টু মার্ডার। শনিবার সকালে মেমারি থানায় অভিযোগ দায়ের করা হয়। দুপুরে গ্রেপ্তার আসমা তারার স্বামী। পরিবারের লোকজন আপনার বিরুদ্ধে অভিযোগ আসছে যে আপনি আপনার স্ত্রীকে মেরেছেন, এর একটা অভিযোগ আনছেন, কি বলবেন? হ্যাঁ, আপনি করেন? কোনো পাপ ছিল না। কি করে হলো ওটা? মনে কোনো পাপ ছিল না। কাল কোথায় গিয়েছিলেন? ডাক্তার নিয়ে গেছিল। কোন ডাক্তারখানায় নিয়ে গেছিলেন কালকে? হ্যাঁ, বর্ধমান দেবযানী। আপনাকে পুলিশ অ্যারেস্ট করলো কেন তাহলে? পূর্ব বর্ধমান থেকে ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে শরদিন্দু ঘোষ, নিউজ 18 বাংলা। বলছে পরিবার খুন করেছে, তুমি বলছে? মায়ের মৃত্যু হয়েছে 7 মাস আগে। সেই দেহ দাহ না করে কেন কবর দেওয়া হয়েছে? কেনই বা মায়ের মৃত্যুর খবর দেয়নি ছোট ভাই? এইসব প্রশ্ন তুলে মেদিনীপুর আদালতের দ্বারস্থ হয়েছিলেন বড় ছেলে। আদালতের নির্দেশে কবর থেকে তোলা হলো দেহ। মৃত্যুর কারণ জানতে দেহ পাঠানো হয়েছে খড়গপুরে। সেখানেই হবে ময়নাতদন্ত। মেদিনীপুর আদালতের নির্দেশ, মৃত্যুর 7 মাস পর কবর থেকে তোলা হলো ললিতা জানার দেহ। পশ্চিম মেদিনীপুরের পিংলার সুতছড়ার বাসিন্দা ললিতা জানা থাকতেন ছোট ছেলে বাগম্বর জানার কাছে। বড় ছেলে সুরেন কাজের সূত্রে বাইরে থাকেন। মাস 7 আগে অসুস্থ হয়ে পড়েন 84 বছরের ললিতা জানা। এবছর 5ই মার্চ বাড়িতেই তাঁর মৃত্যু হয়। অভিযোগ, এরপর মায়ের দেহ সমাধিস্থ করেন ছোট ছেলে। বড় ছেলের দাবি, 3 মাস আগে মায়ের মৃত্যুর খবর পান। তার প্রশ্ন, মায়ের দেহ দাহ না করে কেন সমাধিস্থ করা হলো? তার দাবি, মায়ের মৃত্যু স্বাভাবিক নয়। এরপরেই মেদিনীপুর আদালতের দ্বারস্থ হন সুরেন জানা। শেষমেশ আদালতের নির্দেশে শুক্রবার তোলা হয় দেহ। ময়না তদন্তের জন্য দেহ পাঠানো হয় খড়গপুরে। ওখানে যে মারা গেছে আমাকে কিছু জানাই, বাড়িতেই থাকতে। তারপরে যখন মারা গেল জানতে পারলাম ওর বাড়িতে লোকজন আসছে, কেবিন আসছে, তখন আমি গ্রামের লোককে সবাইকে ডাকতে গেছি। আমি চাইছি এটার সত্যতা জানতে, কিভাবে মারা গেছে এইটুকু আমি জানতে। 2-3 মাস পরে পিংলা থানার বড়বাবু আমাদেরকে ফোন করে, বলছে তোমার মাকে তোমরা নাকি মার্ডার করেছো। বলছে কি এখন মেয়ের কোর্টের অর্ডার, ডেড বডি তুলতে হবে। ওখানে কবর দেওয়া ছিল আমারই জমির সাইডে, পোস্টমর্টমের জন্য। পিংলা থেকে দিগ্বিজয় মাহালি, নিউজ 18 বাংলা। রাজস্থানে ব্যবসায়ীকে খুন করে ভিন রাজ্যে গা ঢাকা। ইন্দোর থেকে এক দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। এই খুনের মামলাতেই বৃহস্পতিবার রাতে 3 জনকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। সল্টলেকের একটি আবাসনে ঢুকে পড়েছিল এক খুনি।
বৃহস্পতিবার রাতে ফিল্মি কায়দায় ধাওয়া করে খুনি ধরে কলকাতা পুলিশ। রাজস্থানে এক ব্যবসায়ীকে খুন করে কলকাতায় গা ঢাকা দিয়েছিল এই খুনিরা। এই ঘটনায় আরও এক দুষ্কৃতী গ্রেপ্তার হলো মধ্যপ্রদেশের ইন্দোর থেকে। শনিবার ইন্দোর রেল স্টেশন থেকে গ্রেপ্তার শার্প শুটার জুবের আহমেদ। লোকাল পুলিশ প্লাস ডিডিকে বলা হয়েছিল, ওরা দুজনকে প্রধান ধরে অ্যান্ড একজন একটু দূরে ছিল, ও প্রথমে পালিয়ে যায়, পরে ওকে ধরা হয়েছে। এটা খুব টাইমলি, মানে আমার কাছে ইনফরমেশন 7:30-8 এইরকম টাইমে এসছে অ্যান্ড উইদিন 1 ঘন্টার মধ্যেই ধরা পড়ে গেছে। তো সাকসেসফুল অপারেশন হয়েছে। এই ঘটনায় 3 খুনিকে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। রাজস্থানে খুন করে একাধিক রাজ্য ঘুরে তারা গা ঢাকা দিয়েছিল কলকাতায়। খুনের পরই রাজস্থান ছাড়ে দুষ্কৃতীরা। প্রথমে যায় উত্তরপ্রদেশ, সেখান থেকে অন্ধ্রপ্রদেশ, তারপর কেরল থেকে আবার উত্তরপ্রদেশে, উত্তরপ্রদেশ থেকে তামিলনাড়ুর উটি থেকে কলকাতায়। 15 অক্টোবর কলকাতায় আসে খুনিরা। একাধিক রাজ্য ঘুরে আসার ফলে টাকা পয়সা ফুরিয়ে আসছিল তাদের কাছে। সস্তায় থাকার জায়গা খুঁজছিল রাজস্থানের এই দুষ্কৃতীরা। শিয়ালদা এলাকায় ঘোরাঘুরি করার পর বৃহস্পতিবার তারা পৌঁছয় ফুলবাগানে। ওই রাতে ফুলবাগানে হানা দেয় কলকাতা পুলিশ। দুজনকে ফুলবাগান থেকে গ্রেপ্তার করে। একজন সল্টলেক স্টেডিয়ামের কাছে একটি আবাসনে ঢুকে পড়ে। ফিল্মি কায়দায় এই দুষ্কৃতীকে ধাওয়া করে পুলিশ। পুলিশের তাড়া খেয়ে দুষ্কৃতী দরজা ভেঙে ছাদে উঠে যায়। সেখান থেকে লাফ দিয়ে অন্য ছাদ থেকে লাফিয়ে কার্নিশে, সেখান থেকে লাফিয়ে পালানোর চেষ্টা। যদিও তাতে শেষ রক্ষা হয়নি, খুনিকে ধরে ফেলে পুলিশ। নিউজ 18 বাংলা। নজর রাখবো হাড়োয়ার দিকে। হাড়োয়ায় গোষ্ঠীদ্বন্দ্বের খবর পাওয়া যাচ্ছে। কর্মীদের একাংশকে অনুষ্ঠানে না ডাকার অভিযোগ, বিধায়কের বিরুদ্ধে অভিযোগ একাংশের। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি জিয়াউল, ঠিক কি ঘটনা? সেখানে চলছিল বিজয়া সম্মেলনী, কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে দলের একটা অংশ তাদেরকে কোন রকম ভাবে ডাকা হয়নি, এমনটা অভিযোগ করছে। তার মধ্যে অঞ্চল সভাপতিরা রয়েছেন, ব্লক সভাপতি রয়েছেন, একাধিক পঞ্চায়েতের প্রধানরা রয়েছেন, সদস্যরা রয়েছেন, কিন্তু তাদেরকে কোন রকম ভাবে সেই অনুষ্ঠানে ডাকা হয়নি। ফলে তারা সেখানে আমন্ত্রণ না পেয়ে সেই অনুষ্ঠানে বিজয়া সম্মেলনে সেখানে আসেননি। কিন্তু একেবারে সব অভিযোগের তীর কিন্তু হাড়োয়ার বিধায়ক রবিউল ইসলামের দিকে। কিন্তু তিনি নাকি এই গোষ্ঠী কন্দলটা পাকাচ্ছেন, ফলে এক অংশকে তিনি ডাকছেন না, ফলে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে এটা। কিন্তু অন্যদিকে জেলা সভাপতির স্পষ্ট দাবি যে দলের অনুষ্ঠান কে ডাকলো সেটা পরে কথাটা, দলের অনুষ্ঠান হলে সবাইকে আসতে হবে। ফলে যারা আসেনি তাদেরও তো পরবর্তীকালে আইনত দলের মধ্য থেকে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু যেভাবে শাসক দলের এই বিজয়া সম্মেলন নিয়ে গোষ্ঠী কন্দল একেবারে প্রকাশ্যে, তার কারণ সব অভিযোগের তিনি কিন্তু বিধায়ক রবিউল ইসলামের দিকে। তিনি কাউকে ডাকেননি, অঞ্চল সভাপতি থেকে শুরু করে ব্লক সভাপতি কাউকে আমন্ত্রণ করা হয়নি। কিন্তু অন্যদিকে বিধায়কের দাবি যা বলার দল বলবে, অর্থাৎ ব্লক জেলা সভাপতি তিনি স্পষ্ট করে দিয়েছেন যে সবাইকেই ডাকা হয়েছে, তারা অন্য কোনো ব্যক্তিগত কাজের জন্য হয়তো আসেনি। কিন্তু অন্যদিকে পঞ্চায়েত প্রধান এবং অঞ্চল সভাপতি বা ব্লক সভাপতির স্পষ্ট দাবি তাদেরকে আমন্ত্রণ জানানো হয়নি। আর জানি ইতিমধ্যে একটা গোষ্ঠী কন্দল প্রকাশ্যে দেগঙ্গা ব্লক হাড়োয়া বিধানসভার মধ্যে, দেগঙ্গা ব্লক 2 এর মধ্যে। বেশ, উপপ্রধান এবং এমএলএ তারা কি বলছেন শোনাবো। অনেক প্রধান আছে, তারাও ডাক পায়নি। উপপ্রধান যারা আছে তারাও আজকে এই সম্মেলনে ডাক পায়নি। তাহলে আজকে কাদের নিয়ে এই বিজয়া সম্মেলন হচ্ছে আমরা ঠিক বুঝতে পারছি না। দলের মধ্যে দীর্ঘদিন ধরেই গোষ্ঠীদ্বন্দ্ব আছে। এমএলএর সঙ্গে এই সম্মেলনের ব্যাপারে আমাদের কোনো যোগাযোগ নেই বা আমাদেরকে কিছু বলেনও তিনি। আমরা তো বুঝতে পারছি না যে আমরা যারা 98 সাল থেকে মার খেয়ে কেস খেয়ে তৃণমূল কংগ্রেসটা করছি, আমরা ডাক পাচ্ছি না, তা সেখানে যাচ্ছে কারা? এটাই আমাদের আজকে প্রশ্ন। এই যে আপনারা বলছেন বাদ দেওয়ার কথা, এটা বাদ দেওয়া না। আমার জেলা সভাপতি যেটা বলেছেন যে আমাদের তৃণমূল কংগ্রেসের কোনো গোষ্ঠী নেই, গোষ্ঠী একটাই আছে, সেটা তৃণমূল কংগ্রেস। এবার এখানে 2টো প্রোগ্রাম হচ্ছে, আপনারা দেখেছেন। যদি কেউ না এসে থাকে 2-1 জন, আপনারা দেখেছেন সবাই আছে অলমোস্ট, 2-1 জন না এসে থাকে, তাদের কারণ আছে, সেটা পার্টিকে আমাদের নেতৃত্বকে জানিয়ে দেবে।